12 মে 2026। বিকেলের নরম আলো তখনও পুরোপুরি মিলিয়ে যায়নি। বিকেল 3টে নাগাদ মধ্যপ্রদেশের ভূপালের একটা নামি সেলুনে এসে ঢুকলেন 33 বছর বয়সী এক সুন্দরী মহিলা, নাম টুষা শর্মা। সেলুনে ঢুকেই খুব শান্ত মাথায় তিনি পেডিকিওর করালেন, তারপর একটা রিল্যাক্সিং হেড ম্যাসাজ নিলেন এবং সব মিলিয়ে প্রায় 3 ঘন্টা ওই সেলুনে কাটালেন তিনি। এবং হেড ম্যাসাজ হয়ে যাওয়ার পর সবশেষে সন্ধ্যে 6টা নাগাদ অনলাইনে প্রায় 7,000 টাকা বিল পে করে সেলুন থেকে বেরিয়ে গেলেন। এই এতক্ষণ সময় সেলুনে কাটানোর পরেও তার চোখে মুখে কোনো অদ্ভুত আচরণ কিছুই লক্ষ্য করেনি সেলুনের কর্মীরা। এই অবধিও সবটাই খুব নর্মাল ছিল। ঘড়ির কাঁটা আরও কিছুটা এগোলো। তখন রাত 9:40। ভূপালের একটা পশ এলাকা কাটারা হিলসের একটা বিলাসবহুল বাড়ি। সেই বাড়িরই সিসিটিভি ক্যামেরায় দেখা যায় টুইশাকে। তার পরনে তখন ক্যাজুয়াল ড্রেস, হাতে একটা হেডফোন, সিঁড়ি দিয়ে হেঁটে 3 তলার জিমের দিকে উঠছেন। নিজের ফিটনেস নিয়ে সচেতন একটা মেয়ে রাতে জিমে যাচ্ছে। সিসিটিভি ফুটেজের এই দৃশ্যটা দেখে যে কারোরই খুব স্বাভাবিক মনে হবে, কিন্তু এর মাত্র 5 মিনিট পর, অর্থাৎ রাত 9:45 জিমে পৌঁছানোর পর টুইশা নয়ডার বাড়িতে তার মাকে হোয়াটসঅ্যাপে একটা ভিডিও কল করলেন। ফোনটা রিসিভ করতেই ওপার থেকে মা দেখলেন টুইশা প্রচণ্ড কাঁদছেন। তিনি মানসিকভাবে মারাত্মক বিপর্যস্ত। টুইশা তার মাকে আকুতি করে জানায়, মা প্লিজ আমার নয়ডার টিকিটটা কেটে দাও, আমি আর এই বাড়িতে এক মুহূর্তও থাকতে পারছি না। এখানে বলে দিই, যে বাড়িটার কথা বলছি সেটা টুইশার শ্বশুর বাড়ি। মা তখন কিছু একটা বলে মেয়েকে শান্ত করার চেষ্টা করছিলেন। দেখতে দেখতে প্রায় 20 মিনিট কেটে গেল। রাত তখন 10:05। হঠাৎ করে ফোনের ওপার থেকে কারোর একটা গলা শোনা গেল। ব্যাস, আর কোনো কথা নেই। টুষা তখনই তড়িঘড়ি করে ফোনটা কেটে দেয়। মেয়ের এরকম কান্নাকাটি আর আচমকা ফোনটা কেটে যাওয়ায় নয়ডায় বসে থাকা তার মা ভীষণভাবে প্যানিক করতে শুরু করেন। মায়ের বুকটা কেমন যেন ছ্যাত করে উঠল। তিনি তখনই টুইশাকে কল ব্যাক করলেন। রিং হলো, কিন্তু কেউ তুলল না। এরপর তিনি তার মেয়ে জামাই সামাদকে ফোন করেন। সেখানেও ফোনটা বাজলো, রিং হলো, কিন্তু কেউ তুলল না। ছটপট করতে করতে টুষার মা ফোন করতে লাগলো তার শাশুড়ি গিরিবালা সিং এর মোবাইলে, কিন্তু না, এখানেও কেউ ফোন রিসিভ করছে না। ওপারে অনবরত রিং হয়ে যাচ্ছে, আর এপারে একটা গোটা পরিবার আতঙ্কে সিটিয়ে যাচ্ছে। এবং এইভাবে কেটে যায় প্রায় আধ ঘন্টা। রাত তখন 10:30। অবশেষে টুষার শাশুড়ি গিরিবালা সিং ফোনটা তুললেন, কিন্তু লাইনে এসে কোনো সান্ত্বনা বা ব্যাখ্যা দিলেন না। বরং ফোনের ওপর থেকে ভেসে এলো একটা ভারী ঠান্ডা গলা। গিরিবালা শুধু বললেন, শি ইজ নট ব্রিদিং, এবং এটুকু বলেই ফোনটা কেটে দেয়। নয়ডায় টুষার পরিবার তখন রীতিমতো শকড। কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। তার কিছুক্ষণ পরেই গিরিবালা সিং আবার ফোন করেন, এবং এবার তার গলায় কোনো আবেগ নেই। ভীষণ ভারী গলায় উচ্চারণ করলেন মাত্র 3-4টে শব্দ, শি ইজ নো মোর। ব্যাস, তারপর আবারও ফোনটা কেটে দিলেন। মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে একটা তরতাজা প্রাণবন্ত মেয়ের জীবন চিরতরে শেষ হয়ে গেল। এবং এই যে গোটা ঘটনার টাইমলাইনটা আপনাদেরকে বললাম, এই টাইমলাইনটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবেন, কারণ এই টাইমলাইনের মারাত্মক ধাঁধাতেই লুকিয়ে আছে এই রহস্যের আসল কেন্দ্রবিন্দু। নমস্কার, আমি অপূর্ব। আর আজকের ভিডিওতে আমরা অপরাধের দুনিয়ার এমন এক অন্ধকার গলিতে পা রাখবো যেখানে আইন, ক্ষমতা আর পারিবারিক হিংসা সব একাকার হয়ে গেছে। তবে এই কেসটা শুরু করার আগে একটা কথা আমাদের মনে রাখা খুব দরকার, যেহেতু এই কেসটা এখনো অনগোয়িং একটা কেস, মানে খুবই রিসেন্ট একটা কেস, এবং আদালতে এখনো এই কেসের বিচার চলছে। তাই আইনের নিয়ম অনুযায়ী নট গিলটি আনটিল প্রুভেন। আমরা এখানে কোনো রায় দেব না বা দিচ্ছি না। এই ভিডিওটা আমি যখন শ্যুট করছি আজকে 29শে মে, এবং এই অবধি বিভিন্ন নিউজ পোর্টাল এবং আর্টিকেল, পুলিশি তথ্য এবং প্রেস কনফারেন্সের মাধ্যমে যা যা তথ্য আমাদের সামনে এসছে, আমরা শুধুমাত্র সেই তথ্যগুলোকেই সহজভাবে আপনাদের সামনে তুলে ধরব।
এবং তারপর বিচার ব্যবস্থা কিভাবে এগোচ্ছে সেটা নিয়ে আমরা হয়তো পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে কথা বলবো। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের কেস, দ্য টুষা শর্মা মার্ডার কেস। চলুন ভিডিও শুরুতেই একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। কে এই টুষা শর্মা, তার পরিবার কেমন এবং তার শ্বশুরবাড়ি কেমন, এই সমস্ত কিছু জানার জন্য আমাদেরকে একটু অতীতে ফিরে যেতে হবে। এই ঘটনার কয়েক বছর আগের গল্পটা কিন্তু একদম অন্যরকম ছিল। তখন টুষা শর্মা মানেই ছিল এক গ্ল্যামারাস লাইফস্টাইল। মিস পুনে প্রতিযোগিতার মুকুটজয়ী এক সুন্দরী তরুণী, যিনি মডেলিং এবং অ্যাক্টিং ওয়ার্ল্ডে নিজের একটা আলাদা নাম তৈরি করতে চেয়েছিলেন। নয়ডার এই মেয়েটি ভীষণভাবে আত্মবিশ্বাসী, স্বাধীন চেতা আর লাইভলি ছিলেন। নিজের পায়ে দাঁড়িয়ে নিজের শর্তে বাঁচতেন টুষা। তার ফ্যামিলির সাথে, বিশেষ করে তার ভাই হর্ষিত, যিনি ইন্ডিয়ান আর্মির একজন রেসপেক্টেড মেজর, তার সাথে টুষার বন্ডিং ছিল একদম স্ট্রং। এক কথায় বলতে গেলে একদম পারফেক্ট আর হ্যাপি লাইফ কাটাচ্ছিলেন টুষা, এবং এইভাবেই তাদের দিন কাটছিল। এরপর এলো 2024 সাল। এই বছর টুষার লাইফে এন্ট্রি নিল এক কাল্পনিক রাজপুত্তুল। একটা ডেটিং অ্যাপের মাধ্যমে টুষার সাথে আলাপ হয় সামাদ সিং এর। সামাদ পেশায় ভোপালের একজন সাকসেসফুল লয়ার। শুধু তাই নয়, সামার্থের ব্যাকগ্রাউন্ড ছিল ভীষণ হাই প্রোফাইল। তার মা গিরিবালা সিং স্বয়ং মধ্যপ্রদেশের একজন রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজ। তো সম্ভ্রান্ত পরিবার, ছেলের নিজস্ব ভালো কেরিয়ার, স্বাভাবিকভাবেই টুষা আর তার পরিবার এই সম্পর্কটাকে বেশ পজিটিভলি নিয়েছিল। সামার্থ শুরুতে টুষাকে ভীষণভাবে কেয়ার করতেন। সব মিলিয়ে মনে হচ্ছিল টুষা যেন তার লাইফের পারফেক্ট পার্টনার খুঁজে পেয়েছেন, এবং এই কারণেই তাদের এই সম্পর্কটা খুব কম সময়ের মধ্যেই আরও এক ধাপ এগিয়ে গেল। পরের বছর মানে 2025 সালের মে মাসে নয়ডার একটা ফ্ল্যাটে খুব ঘরোয়া আর সুন্দর একটা অনুষ্ঠানের মাধ্যমে টুষা আর সামার্থের এঙ্গেজমেন্ট হয়ে গেল। আর তার ঠিক কয়েক মাস পরেই 2025 সালের 9ই ডিসেম্বর ধুমধাম করে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। বিয়ের একদম পরপরই টুষা তার গ্ল্যামার ওয়ার্ল্ডের কেরিয়ার, চেনা পরিচিত সার্কেল সব কিছু ছেড়ে ছুড়ে পাকাপাকিভাবে চলে গেলেন ভোপালের কাটারা হিলসের সেই অভিজাত বাড়িতে। সেখানে তার স্বামী সামার্থ আর শাশুড়ি গিরিবালা সিং থাকতেন। বাইরে থেকে দেখে যে কেউ এই রূপকথাটাকে দেখলে ভাববে, বাহ, একটা মেয়ের লাইফ তো বোধহয় এরকমই হওয়া উচিত। গ্ল্যামার ওয়ার্ল্ডে সাকসেসের পর এখন সে একটা হাই সোসাইটি রেসপেক্টেড ফ্যামিলির বউ। কিন্তু এই রূপকথার আড়ালেই যে কি মারাত্মক অন্ধকার অপেক্ষা করছিল তা টুষা নিজেও আন্দাজ করতে পারেনি। বিয়ের ঠিক পর থেকেই এই গল্পটা খুব দ্রুত বদলাতে শুরু করে। যে টুষা এতকাল নিজের ইচ্ছে মতো ডানা মেলে উড়ে বেড়াচ্ছিলেন, তিনি হুট করেই যেন একটা সোনার খাঁচায় বন্দী হয়ে গেলেন। সামার্থের ভালোবাসার রূপটা আস্তে আস্তে একটা অবসেসিভ কন্ট্রোল বা অতিরিক্ত অধিকার বোধে বদলে গেল, যাকে সাইকোলজির ভাষায় বলে কোয়ার্সিভ কন্ট্রোল। সামার্থ ধীরে ধীরে টুষাকে সব দিক থেকে আইসোলেট করতে শুরু করলো। টুষা কার সাথে কথা বলবে, কোথায় যাবে, কার সাথে মিশবে, সবটাই সামার্থ ডিরেক্ট করতে শুরু করলো। এমনকি টুষার পুরনো বন্ধুদের সাথেও তার যোগাযোগ প্রায় বন্ধ করে দেওয়া হলো। পরিস্থিতি এমন দাঁড়ালো যে টুষা নিজের বাপের বাড়ির লোকজনের সাথেও মন খুলে দুটো কথা বলার সুযোগ পেত না। সামার্থ যেন সবসময় ছায়ার মতো তার পেছনে লেগে থাকতো। 24 ঘন্টা যেন তার উপর একটা কড়া নজরদারি চলত। টুষার ভাই মেজর হর্ষিত শর্মার বিয়েতে যখন টুষা এসছিলেন, তখন তার বন্ধুরা লক্ষ্য করেছিল যে সে আর আগের মতো নেই। বিয়ে বাড়ির মতো অনুষ্ঠানে সেই চনমনে মেয়েটা একটা সাধারণ পোশাক পরে আছে, এবং তাকে দেখে বোঝা যাচ্ছিল যে সে মানসিকভাবে ভীষণভাবে বিপর্যস্ত। আর কেউ যদি তার সাংসারিক জীবন নিয়ে কোনো প্রশ্ন করত, তাহলে তার বিয়ের জীবন কেমন কাটছে তা নিয়ে কোনো প্রশ্নেরই স্পষ্ট উত্তর দিত না টুষা। এমনকি টুষা যখন তার বাপের বাড়ি নয়ডায় যেতে চাইতো, বা টুষার বাবা মা ভোপালে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করত, গিরিবালা সিং কোনো না কোনো বাহানায় তাদেরকে আটকে দিতেন। একবার টুষার নয়ডায় যাওয়ার টিকিট পর্যন্ত বুক করা হয়ে গেছিল, কিন্তু গিরিবালা সিং জোর করে সেটা ক্যান্সেল করে দিয়েছিলেন এবং তখন বলেছিলেন, এখন প্রচণ্ড গরম, বর্ষা নামুক, তারপর যেও। এখন টুষা মারা যাওয়ার পর তার বাবা মা খুব ভালো মতোই বুঝতে পারছে যে এটা আসলে টুষাকে তাদের থেকে দূরে সরিয়ে রাখার একটা চক্রান্ত ছিল, এবং এটা কিন্তু এক ধরনের মানসিক নির্যাতন। কিন্তু এই নির্যাতনটা শুধুমাত্র মানসিক আইসোলেশনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না,
সিবিআই এর এফআইআর কপি পড়ে যেটা সামনে এসছে সেই তথ্যগুলো কিন্তু মারাত্মক শকিং। সেখানে অভিযোগ করা হচ্ছে যে বিয়ের একদম প্রথম দিন থেকেই অর্থাৎ 2025 সালের ডিসেম্বরে তুষার বিদায়ের সময়ই গিরিবালা সিং নগদ 2 লক্ষ টাকা দাবি করেছিল। ভাবতে পারছেন, একজন রিটায়ার্ড জাজ সেও নাকি যৌতুক চাইছে, তাও আবার 2 লক্ষ টাকা। মানে পদের অহংকার আর আভিজাত্যের আড়ালে শুরু থেকেই লুকিয়েছিল যৌতুকের লোভ। যাই হোক, এই বছর মানে 2026 সালের জানুয়ারি মাস থেকে তুষার উপর শুরু হয় নিয়মিত ফিজিক্যাল এবং মেন্টাল টর্চার। এর মধ্যেও তুষার যখন কনসিভ করে তখন তার এই শারীরিক এবং মানসিক পরিস্থিতির কারণে সে অ্যাবর্শন করাতে বাধ্য হয়। আমাদের দেশের আইন অনুযায়ী একজন নারীর এই অধিকার পুরোপুরি আছে, কিন্তু এই ঘটনাটাকে গিরিবালা সিং তুষার এক চরম নিষ্ঠুরতা বা ক্রুয়েলিটি হিসেবে ব্র্যান্ড করে দেয়। এই ইস্যুটাকে কেন্দ্র করে শাশুড়ি গিরিবালা সিং তুষার উপর অমানবিক অত্যাচার শুরু করে, তাকে নানান রকম মানসিক ট্রমার মধ্যে রাখতে শুরু করে। তবে এই বন্ধ দরজার পেছনে আসল সত্যিটা কিন্তু চিরকাল চাপা থাকতো, যদি না কিছু অডিও রেকর্ডিং আমাদের সামনে আসতো। তুষার ফ্যামিলি আর বন্ধুদের হাত ধরে সিবিআই এর কাছে এমন কিছু প্রাইভেট অডিও ক্লিপ পৌঁছায় যা এই কেসের সবথেকে বড় টুইস্ট। যে গিরিবালা সিং বাইরের লোকের সামনে বা প্রেসের কাছে নিজেকে ভীষণ মডার্ন আর ভুক্তভোগী শাশুড়ি বলে দাবি করতেন, এই অডিওগুলোতে তার আসল রূপটা খুব ভালোভাবে চেনা যাচ্ছে। ওই 4 দেয়ালের মধ্যে তুষাকে অত্যন্ত নোংরা, আপত্তিকর এবং সস্তা ভাষায় অনবরত গালিগালাজ করতেন ওই মহিলা। তুষার বাপের বাড়ির ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আর ফিনান্সিয়াল স্ট্যাটাস নিয়েও কুরুচিকর খোঁটা দিতেন। তুষাকে প্রত্যেক মুহূর্তে বোঝানো হতো এই হাই প্রোফাইল ফ্যামিলিতে তার কোনো যোগ্যতাই নেই। তাকে এই বাড়িতে এক প্রকার দাসীর মতো মাথা নিচু করে থাকার জন্য প্রেসার দেওয়া হতো। গিরিবালা দেবী এই বাড়িতে তাকে এক প্রকার দাসী বানিয়ে রাখতে চেয়েছিলেন। অন্যদিকে বোনের উপরেই অনবরত টর্চারের কথা জানতে পেরে তুষার ভাই মেজর হর্ষিত শর্মা আর চুপ করে থাকতে পারেননি। তিনি সরাসরি ভূপালের বাড়িতে গিয়ে গিরিবালা সিং এর মুখোমুখি হন এবং কেন তিনি তুষার সাথে এমন ব্যবহার করছেন তার স্পষ্ট জবাব চান। কিন্তু সেখানেও গিরিবালার অহংকার আর আভিজাত্যের দম্ভ এক ফোঁটাও কমেনি। তুষার ভাই আর শাশুড়ির সেই মুখোমুখি সংঘাতের রেকর্ডিংয়ে শোনা যায় গিরিবালা অত্যন্ত রুক্ষ আর ইগোয়েস্টিক টোনে হর্ষিতকে ধমকে দিয়ে বলছেন, আইন আমার পকেটে থাকে, ভোপালের পুরো পুলিশ প্রশাসন আমার চেনা, তুমি ওই আর্মির মেজরের দাপট তোমার ব্যারাকে গিয়ে দেখাবে, আমার বাড়িতে নয়। তিনি হর্ষিতকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন যে তুষার সমস্যা হলে তারা যেন তাকে চিরতরে বাড়ি নিয়ে যায়। ভাবুন, একজন প্রাক্তন জাজ, একজন প্রাক্তন আইনের রক্ষক নিজের পদের পাওয়ারটা কিভাবে অপব্যবহার করছিলেন। তুষাকে তারা পরিবারের অংশ হিসেবে নয় বরং একটা খেলনার মতো ট্রিট করছিলেন। আর এই পুরো মেন্টাল আর ফিজিক্যাল ট্রমার মধ্যে থেকেই তুষার জীবনের সেই শেষ দিনটা এগিয়ে আসছিল। ভিডিওর একদম শুরুতেই আমরা বলেছি যে 2026 সালের 12ই মে অর্থাৎ সেই অভিশপ্ত মৃত্যুর দিন ঠিক কি ঘটেছিল। সেলন থেকে ফিরে রাত 9টা বেজে 40 মিনিটে তুষার যখন সিঁড়ি দিয়ে 3 তলার জিমের দিকে উঠছিল তখনও সবটা দেখতে একদমই নর্মাল লাগছিল, কিন্তু এর ঠিক পরেই শুরু হয় আসল রহস্যের খেলা। তখন রাত 10টা বেজে 5 মিনিট। মায়ের সাথে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলতে বলতে হঠাৎ করেই তুষার ফোনটা কেটে যায়। তখন যে গলাটা শোনা গিয়েছিল সেটা ছিল তার স্বামী সামার্থের চিৎকার। কার সাথে কথা বলছো তুমি? ব্যাস, ওখানে যোগাযোগ বিচ্ছিন্ন। এবং এর ঠিক 15 মিনিট পর অর্থাৎ সামার সিং এর নিজের বয়ান আর দাবি অনুযায়ী রাত 10টা বেজে 20 মিনিটে তুষার নাকি আত্মহত্যা করেন। আর এইখানেই একটা মস্ত বড় প্রশ্ন উঠে আসে, যে প্রশ্নটা যে কোনো সাধারণ মানুষের মাথায় খটকা জাগাবে। একটা মেয়ে যে মাত্র 15 মিনিট আগে নিজের মায়ের কাছে ব্যাকুল হয়ে কাঁদছিল, বাড়ি ফেরার জন্য নয়ডার টিকিট বুক করতে বলেছিল, সে কি হুট করে ফোনটা কেটেই শটান সুইসাইড করে নিতে পারে? তাও আবার বাড়ি ফেরার প্ল্যান করার ঠিক পরের মুহূর্তেই। মাত্র 15 থেকে 20 মিনিটের ওই উইন্ডোটার মধ্যে ওই জিম ঘরে আসলে কি ঘটেছিল সেটা নিয়ে এখন সন্দেহের মেঘ দানা বাঁধতে শুরু করে। যাই হোক, এর পরের দৃশ্যগুলো যেন কোনো ক্রাইম থ্রিলার সিনেমার মতো, যেখানে
ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করে সত্যকে ধামাচাপা দেওয়ার একটা মরিয়া চেষ্টা একদম স্পষ্ট হয়ে ওঠে। তুষার মৃত্যুর পর এই হাই প্রোফাইল ফ্যামিলির প্রত্যেকটা পদক্ষেপ ছিল মারাত্মক সন্দেহজনক। প্রথমত, সামার্থের দাবি অনুযায়ী যদি রাত 10:20 তুষার মারা যায়, তবে আইনের এত বড় রক্ষকেরা কেন পুলিশকে একটা ফোন করেনি? গিরিবালা সিং নিজে একজন রিটায়ার্ড জাজ, আর তার ছেলে সামার্থ একজন প্র্যাকটিসিং উকিল। একদম সাধারণ মানুষও এটা জানে যে বাড়িতে কোনো অস্বাভাবিক মৃত্যু হলে সবার আগে পুলিশকে খবর দিতে হয়, কিন্তু তারা সেটা করেনি। রাত গড়িয়ে যখন মাঝরাত পর্যন্ত পার হয়ে যায়, তখন ভূপালের এইমস হাসপাতাল কর্তৃপক্ষ মারফত পুলিশ প্রথম জানতে পারে যে তুষার শর্মা নামের একটা মেয়ে মারা গেছে। মৃত্যুর পর থেকে মাঝরাত পর্যন্ত এই দীর্ঘ সময় কেন পুলিশকে অন্ধকারে রাখা হলো, তার কোনো সদুত্তর কিন্তু এই পরিবারের কাছে নেই। তারই মাঝখানে আবার সামনে আসে বাড়ির ভেতরের একটা সিসিটিভি ফুটেজ, যেখানে দেখা যায় একটা অদ্ভুত সিপিআর ড্রামা। এই দেখুন সেই সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে সামাদ সিং তুষাকে সিঁড়ির উপর শুইয়ে সিপিআর দেওয়ার চেষ্টা করছে। কিন্তু একটু ভাবুন, তুষা যদি 3 তলার জিমের ঘরের ভেতরেই গলায় দিয়ে থাকেন, তবে তাকে নিচে নামিয়ে এনে ঠিক ক্যামেরার সামনেই কেন সিপিআর দিতে হবে? জিমের ভেতরে বা অন্য কোনো ঘরে কি জায়গা ছিল না? নাকি সামার তার গিরিবালা সিং খুব ভালো করেই জানতেন যে সামনে ক্যামেরা অন আছে, আর ফুটেজটা রেকর্ড হলে ভবিষ্যতে তাদের বাঁচানোর জন্য একটা মোক্ষম প্রমাণ হিসেবে কাজ করবে? তুষার মৃত্যুর ঠিক পরের দিন সকাল থেকেই প্রমাণ নষ্ট করার এক নিখুঁত চক্রান্ত শুরু হয়ে যায়। গিরিবালা সিং একদম সকাল সকাল ফোন লাগায় তাদের বাড়ির সিসিটিভি টেকনিশিয়ানকে, যাতে কোনোভাবে ফুটেজগুলো তাদের নিয়ন্ত্রণে চলে আসে। এবং এখানেই শেষ নয়, যে সেলুনটাতে তুষা মৃত্যুর কয়েক ঘন্টা আগেই গিয়েছিল, গিরিবালা সিং সেখানেও লোক পাঠায় এবং সেলুনের মালিককে ফোন করে চাপ দিতে শুরু করে যাতে তারা ওই বিকেলের সিসিটিভি ফুটেজ ডিলিট করে দেয় বা তাদের হাতে তুলে দেয়। ভাবুন, একটা তরতাজা মেয়ের লাশ ঘরের মধ্যে পড়ে আছে, আর শাশুড়ি ব্যস্ত চারিদিকে সিসিটিভি ফুটেজ গায়েব করতে। এবার স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, কি এমন লোকানোর চেষ্টা করছিলেন তিনি? আর শুধু তাই নয়, তুষার মৃত্যুর পর সামার্থ সিং এবং তার বাড়ির পরিচারকেরা ওরা সবাই মিলে যখন তুষার দেহটা নিচে নামিয়ে আনছিলেন, সেই সময়ের ফুটেজ সিসিটিভিতে আছে, কিন্তু সামার্থ এবং ওই তৃতীয় ব্যক্তি যখন 3 তলার জিমে উপরে উঠেছিলেন, তার কোনো সিসিটিভি ফুটেজই পাওয়া যায়নি। এবং এর ফলে ধারণা করা হচ্ছে যে সিসিটিভি ফুটেজের নির্দিষ্ট কিছু অংশ এডিট করা হয়েছে বা ডিলিট করে দেওয়া হয়েছে। এবার এই অবধি তো তাও ঠিক ছিল। এই চক্রান্তের সব থেকে বড় অন্ধকার দিকটা দেখা যায় তুষার পোস্টমর্টম রিপোর্টে। ভূপাল পুলিশের একাংশ এবং স্থানীয় মেডিকেল টিমের উপর গিরিবালা সিং নিজের প্রভাব খাটাতে শুরু করে। সিবিআই পরবর্তীতে আদালতে দাবি করে যে পোস্টমর্টম চলার সময় মর্গের ভেতরে গিরিবালা সিংয়ের নিজের বোন বেআইনিভাবে উপস্থিত ছিলেন এবং তিনি পুরো প্রসেসটাকে ইনফ্লুয়েন্স বা প্রভাবিত করার চেষ্টা করেছিলেন। আর শুধু তাই নয়, পুলিশও এই খেলায় সামিল ছিল। সামার্থের কথা অনুযায়ী তুষা যে বেল্টটা ব্যবহার করে সুইসাইড করেছিল, প্রথম পোস্টমর্টমের সময় পুলিশ সেই বেল্টটাকে ডাক্তারদেরকে সাপ্লাই করেনি। ভাবুন একবার, একটা সুইসাইড কেসে ফাঁকি দেওয়ার সেই মিডিয়াম বা মাধ্যমটাকেই গায়েব করে দেওয়া হলো। আইনার ক্ষমতার এই চক্রবুহে বসে সামার তার গিরিবালা হয়তো ভেবেছিল ভূপালের মাটিতে তাদের ছোঁয়া অসম্ভব, কিন্তু তারা একটা জিনিস ভুলে গিয়েছিল, সত্যিকে হয়তো ক্ষমতার জোরে কিছুক্ষণের জন্য আড়াল করা যায়, কিন্তু চিরতরে কোনোদিন মুছে ফেলা যায় না। তুষার মৃত্যুর পরের দিন অর্থাৎ 2026 সালের 13ই মে কাটারা হিলসের সেই অভিশপ্ত বাড়িতে যখন একদম শ্মশানের নীরবতা, তখন প্রাক্তন জেলা বিচারক গিরিবালা সিংয়ের আঙ্গুল কিন্তু মোবাইলের স্ক্রিনে অনবরত ঝড় তুলছিল। সিবিআই যখন পরবর্তীতে তার কল রেকর্ডস অ্যানালিসিস করে, তখন যে সত্যিটা সামনে বেরিয়ে আসে সেটা শুনলে আপনারও চোখ কপালে উঠে যাবে। তুষার মৃত্যুর পর গিরিবালা সিং পুলিশ কিংবা অ্যাম্বুলেন্স কাউকেই কল করেনি, কিন্তু তিনি অন্যান্য প্রভাবশালী বিচারক, নামজাদা আইনজীবী এবং পলিটিক্যাল সার্কেলের
বড় বড় ব্যক্তিত্বদের একের পর এক প্রায় 46টা ফোন কল করেছিলেন। একজন সাধারণ মানুষও বিপদে পড়লে পুলিশ বা ডাক্তার ডাকে, আর তিনি আইনের এত বড় একজন কর্মকর্তা হয়েও ফোন করেছিলেন আইন সুরক্ষার ঢাল খুঁজতে। তাই সিবিআই এর ধারণা একদম প্রথম দিন থেকেই এই প্রভাবশালী চক্রকে ব্যবহার করে মামলাটাকে ধামাচাপা দেওয়ার এক ব্লুপ্রিন্ট তৈরি করেছিলেন এই গিরিবালা সিং। গিরিবালা সিং ভেবেছিলেন ভোপাল পুলিশ হয়তো তাদের হাতের পুতুল, পুরো সিস্টেম তাদের ইশারাতেই চলবে। কিন্তু তিনি একটা মস্ত বড় ভুল করে ফেলেছিলেন। তিনি ভুলে গিয়েছিলেন যে মৃত তুষার ভাই হর্ষিত শর্মা কোনো সাধারণ ছেলে নন। তিনি ইন্ডিয়ান আর্মির একজন কর্তব্যরত মেজর। বোনের এই রহস্যময় মৃত্যুর খবর পাওয়া মাত্রই মেজর হর্ষিত কিন্তু চুপচাপ বসে থাকেননি। তিনি তার সেনাবাহিনী বন্ধুদের এবং অফিসারদের সাথে নিয়ে সরাসরি ভোপালে এসে হাজির হন। এবং একজন সেনা অফিসারের এইরকম তৎপরতা আর অনড় মনোভাবের কারণে ভোপাল পুলিশের উপর একটা মারাত্মক ডিপ্লোম্যাটিক প্রেশার তৈরি হয়। পুলিশ তখন খুব ভালো মতোই বুঝতে পারে যে এই মামলাটাকে চাইলেই আর 5টা কেসের মতো সাধারণ ডোমেস্টিক ভায়োলেন্সের কেস বানিয়ে ধামাচাপা দেওয়া যাবে না। তাই তুষার পরিবারের অনবরত লড়াইয়ের পর এই মামলাটা লোকাল পুলিশের হাত থেকে সুপ্রিম কোর্ট হয়ে সোজা চলে যায় দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে। আর কেসটায় সিবিআই এর এন্ট্রি হওয়া মাত্রই গিরিবালা সিং আর সমর্থ সিং এর সেই ক্ষমতার দম্ভ তাসের ঘরের মতো ভাঙতে শুরু করে। সিবিআই এর জেরার মুখে পড়ার ভয়ে সমর্থ সিং আইন ফাঁকি দিয়ে ফেরার হয়ে যান। কিন্তু সিবিআই এর করা নজরদারি এড়ানো এত সহজ নয়। শেষ পর্যন্ত সমর্থকে পুলিশ গ্রেফতার করে জুডিশিয়াল কাস্টাডিতে পাঠায়। অন্যদিকে গিরিবালা সিংও আইনের হাত থেকে বাঁচতে আড়ালে চলে যান এবং আগাম জামিন বা অ্যান্টিসিপেটরি বেলের জন্য দৌড়াদৌড়ি শুরু করেন। এবং ঠিক এইরকম একটা সময় যখন চারিদিকের মানুষের ক্ষোভ বাড়ছে, তখন নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য গিরিবালা সিং একটা মারাত্মক চাল চাললেন। তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমকে ডেকে একটা জাঁকজমকপূর্ণ প্রেস কনফারেন্স করলেন। কিন্তু একজন প্রাক্তন বিচারক হয়েও তিনি সেখানে যে ধরনের বক্তব্য রাখলেন সেটা পুরো দেশকে স্তম্ভিত করে দেয়। তুষার জন্য কোনো রকম শোক প্রকাশ করা তো অনেক দূরের কথা, তিনি সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে বসে মৃত তুষার চরিত্রের উপর কাদা ছিটাতে শুরু করলেন। এটাকেই বলে চরম ভিকটিম ব্লেমিং। গিরিবালা সিং প্রথম অস্ত্র হিসেবে ব্যবহার করলেন তুষার অ্যাবরেশনের ঘটনাটাকে। তিনি মিডিয়ার সামনে অত্যন্ত আক্রোশের সাথে দাবি করলেন যে তুষার বিয়ের পর গর্ভপাত করিয়েছে, তাদের বংশের সন্তান নষ্ট করেছে, এবং এটা ছিল তার শ্বশুর বাড়ির উপর তুষার এক চরম মানসিক অত্যাচার। অথচ ভারতের আইন অনুযায়ী একজন প্রাপ্তবয়স্ক নারীর নিজের শরীরের উপর এবং গর্ভপাতের উপর সম্পূর্ণ আইনি অধিকার রয়েছে। এবং এখানেই শেষ নয়, গিরিবালা সিং ওই প্রেস কনফারেন্সে তুষাকে একজন মানসিক ভারসাম্যহীন মেয়ে হিসেবে প্রমাণ করার জন্য মরিয়া চেষ্টা করলেন। তিনি দাবি করলেন তুষা নাকি আগে থেকেই মানসিকভাবে অস্থির, প্রচণ্ড জেদি আর খামখেয়ালি প্রকৃতির মানুষ। তার অতীতে ব্যক্তিগত জীবনে নাকি নানান রকম সমস্যা ছিল এবং সেই মেন্টাল ডিপ্রেশনের কারণেই তুষা এই চরম পথ বেছে নিয়েছে। প্রাক্তন বিচারক হিসেবে গিরিবালা দেবীর উদ্দেশ্য ছিল পরিষ্কার। মামলাটাকে যদি যৌতুকের কারণে আত্মহত্যার বদলে মানসিক অবসাদজনিত আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া যায়, তাহলে তিনি এবং তার ছেলে সমর্থ সিং খুব সহজেই আইনি ফাঁক দিয়ে গলে যেতে পারবেন। এমনকি এই প্রেস কনফারেন্সের সময় গিরিবালা সিংকে নিজের বাড়ির ক্রাইম স্পটের লন বা বাগানের গাছপালায় জল দেওয়ার জন্য অদ্ভুত রকম ব্যাকুল হয়ে উঠতে দেখা যায়। একজন মানুষের ঘরের ভেতর তার পুত্রবধূর রহস্য মৃত্যু হয়েছে, আর তিনি মিডিয়ার সামনে গাছপালায় জল দেওয়া আর প্রকৃতির যত্ন নেওয়ার মতো বিষয় নিয়ে এমনভাবে কথা বলছিলেন যেন কিছুই হয়নি। এই অদ্ভুত আচরণ সাধারণ মানুষের মনে তীব্র সন্দেহের দানা বুনে দেয়। কিন্তু গিরিবালা সিং যে প্রেস কনফারেন্সটাকে নিজের সুরক্ষার ঢাল হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন, সিবিআই এর পেশ করা অডিও রেকর্ডিং আর হাইকোর্টের পর্যবেক্ষণ সেটাকে তার অপরাধের সবথেকে বড় প্রমাণ হিসেবে পরিণত করেছে। সিবিআই এবং তুষার পরিবারের পক্ষে দাঁড়ানো সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং সিনিয়র অ্যাডভোকেট আদিত্য সাঙ্গি আদালতে প্রমাণ করেন যে গিরিবালা সিং একজন আইনের লোক হয়েও আইনের সাথে প্রতিনিয়ত লুকোচুরি খেলেছেন এবং একজন মৃত মেয়ের চরিত্র হনন করে পুলিশ তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন।
হাইকোর্টের ভেতরে যখন গিরিবালার আগাম জামিনের শুনানি চলছিল, তখন সিবিআই এবং আদালতের পর্যবেক্ষণে গিরিবালার এই মিসোজনিস্টিক এবং নারী বিদ্বেষী বক্তব্য এবং প্রকাশ্যে পুত্রবধূর চরিত্র নিয়ে এরকম কুরুচিকর মন্তব্য তীব্র নিন্দার মুখে পড়ে। একজন প্রাক্তন নারী বিচারক হয়ে তিনি যেভাবে অন্য একজন নারীর আইনি অধিকারের অবমাননা করছেন তা আদালত কোনোভাবেই মেনে নেয়নি, এবং এই চূড়ান্ত বৈপরীত্যই গিরিবালা সিংয়ের আগাম জামিন বাতিল করার জন্য অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। যাই হোক, ইতিমধ্যেই তুষার ময়নাতদন্ত বা পোস্টমর্টমের সেই বিস্ফোরক ডিটেলস সামনে এসছে। সিবিআই এর তদন্তে জানা যায় যে তুষার শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল, এবং সবথেকে বড় শকিং তথ্য ছিল তুষার মাথায় পাওয়া গেছে গভীর আঘাতের দাগ। এই একটা মেডিকেল এভিডেন্স পুরো কেসের মোড় ঘুরিয়ে দেয়। একটা মেয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করার আগে নিজের মাথায় এই রকম মারাত্মক চোট কিভাবে পেতে পারে? এই আঘাতের দাগই প্রমাণ করে দেয় যে মৃত্যুর আগে তুষার উপর তীব্র শারীরিক নির্যাতন চালানো হয়েছিল। সিবিআই এই রিপোর্টের উপর ভিত্তি করে মামলাটাকে সম্পূর্ণভাবে যৌতুকের জন্য মানে 304B এবং প্রমাণ লোপাটের চেষ্টা 201 ধারার দিকে নিয়ে যায়। বর্তমানে সিবিআই এই ফরেন্সিক এবং মেডিকেল রিপোর্টের উপর ভিত্তি করে সামার্থ এবং গিরিবালার বিরুদ্ধে চূড়ান্ত একটা চার্জশিট ফাইল করার প্রস্তুতি নিচ্ছে। দেখুন, তুষার শর্মা হয়তো আজ আমাদের মধ্যে নেই। সাবেক মিস পুনে, গ্ল্যামার ওয়ার্ল্ডের সেই হাসি খুশি প্রাণবন্ত মেয়েটির জীবন মাত্র 33 বছর বয়সে শেষ হয়ে গেল। কিন্তু এই কেসটা আজ আমাদের এই আধুনিক সমাজের একটা মস্ত বড় ক্ষত আর একটা কুৎসিত চেহারাকে আয়নার মতো সামনে এনে দাঁড় করিয়েছে। আমরা প্রায়ই ভাবি যৌতুক বা পারিবারিক হিংসা এই বিষয়গুলো বোধহয় শুধুমাত্র অশিক্ষিত কিংবা সমাজে পিছিয়ে পড়া মানুষদের পরিবারে সীমাবদ্ধ, কিন্তু এই ঘটনাটা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে শিক্ষার আলো বা আভিজাত্যের মুখোশ মানুষকে ভেতর থেকে মানবিক করতে পারে না। যেখানে একজন নারী নিজেই জীবনের দীর্ঘ সময় ধরে আইনের সর্বোচ্চ আসনে বসে মানুষের বিচার করেছেন, সেই মানুষটাই যখন নিজের ঘরের চার দেয়ালের মাঝখানে অন্য এক নারীর উপর এইরকম পাশবিক এবং মানসিক অত্যাচার চালাতে পারে, তখন এই সমাজের সাধারণ মেয়েরা সুরক্ষার জন্য কোথায় যাবে? গিরিবালা সিং কি নিজের প্রভাব খাটিয়ে বা প্রভাবশালী বন্ধুদের সাহায্যে শেষ পর্যন্ত পার পেয়ে যাবেন, নাকি একজন ভাইয়ের বোনের জন্য চালানো এই লড়াই আর সিবিআই এর নিরপেক্ষ তদন্তে তুষার শর্মা শেষ পর্যন্ত বিচার পাবে? আপনার কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই কেসটা এখনো আদালতের টেবিলে বিচারাধীন, কিন্তু মানুষের মনের আদালতে বিচার ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সত্যিকে হয়তো ক্ষমতার জোরে বা টাকার গরমে কিছুদিনের জন্য চেপে রাখা যায়, কিন্তু চিরতরে পৃথিবী থেকে মুছে ফেলা যায় না। দেখা যাক এই কেসটা কোথায় গিয়ে শেষ হয়। আপনাদের সাথে আমরাও নজর রাখবো এই লড়াইয়ের শেষ দিন পর্যন্ত। আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই সাবধানে থাকবেন। আর আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।